হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনাকে ওবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো ওয়ার্ল্ড ইন হারিয়ম নামের একটি এনিমি, যা আমি 4 নম্বর পর্বটি ব্যাখ্যা করব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডে শুরু হয় ডইকে দিয়ে। ডই ঘুমিয়েছিল, ইউজুস তাকে চুমু দিয়ে জাগিয়ে তুলে। ইউজুস ডইয়ের শার্ট পরেছিল। ইউজুস ডইকে বলে যে আজকে স্কুল ছুটি, তাই তারা যেন একটু ঘুরে আসে। ডই বলে হ্যাঁ অবশ্যই। এরপর ইউজুস রান্নাঘরে কিছু কাজ করতে যায়। তখনই ডই পিছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং বলে ইস, যদি সবসময় এরকম হতো। এরপর ইউজুস ডইকে চুমু দেয়। তারপর তারা দুজন আবার ইন্টিমেট হয়। পরের দৃশ্যে আমরা কারেন এবং ডইকে দেখতে পাই। কারেন ডইকে সাঁতার অনুশীলনের জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু ডই বলে সে শুধু দেখবে। কারেন ডইকে বলে আপনার কোল্ডশিপ থেকে ওঠার 1 সপ্তাহ হয়ে গেছে, আপনার প্রশিক্ষণের খুব প্রয়োজন। এরপর সবাই সাঁতারের জন্য অনুশীলন করে। ডই সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের দেখতে পায়, আর সেই সব মেয়েরাই শুধু ডইকে দেখছিল। ডই খুব ঘাবড়ে যায়। তারপর আমরা ডইকে সাঁতার কাটতে দেখি, যেখানে শানকা এবং আকিরার মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। সেই প্রতিযোগিতায় আকিরা জিতে যায়। শানকা আকিরাকে বলে হয়তো আমি তোমাকে কখনো হারাতে পারবো না। আকিরা ডইয়ের কাছে জিজ্ঞাসা করে তোমার সেই দিনের চোট ঠিক আছে, যেটা ভলিবল খেলার সময় লেগেছিল? কিন্তু আমাদের ডইয়ের নজর তখন অন্যদিকে ছিল। মানে বন্ধুরা, ডই একটা লুচ্চে ক্যারেক্টার, তার নজর সবসময় ভালো দিকে যায়। তো যাই হোক, ডই বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি। পিছন থেকে সিপোয়েন এসে আকিরা সাঁতারের পোশাক খুলে দেয়, আর আকিরার বিশাল বড় বড় জিনিস দেখা যায়। এরপর আকিরা সিপোয়েনকে তুলে পুলে ফেলে দেয়। ঠিক তখনই ইসিজো, যে ক্যালাসে ডইয়ের সাথে কথা বলছিল, সে আকিরার রেকর্ড ভেঙে দেয় এবং পতন হয়। এরপর আমরা ডইকে তার ঘরে দেখতে পাই, যেখানে সে ইউজুর সাথে কথা বলছিল। ইউজু ডইকে বলে আমি আজ তোমার সাথে দেখা করতে পারবো না, আমার কিছু কাজ আছে। তখনই ডই বলে ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। হঠাৎ ডইয়ের ঘরে ইসুজু চলে আসে। ইসুজু ডইকে বলে আমি আজ থেকে তোমার ঘরেই থাকবো। ডই কিছুই বুঝতে পারে না, শুধু ইসুজুর দিকে তাকিয়ে থাকে। আর আমরা ঘর বদল করছি, কিন্তু আমাদের শুধু একটি ঘরের প্রয়োজন, তাই ইসুজু আপনার ঘরেই থাকবে। তখন ডইয়ের মনে পড়ে যে তাহলে কি সুইমিং পুলে আজ এর জন্য প্রতিযোগিতা হচ্ছিল? কারণ বলে হ্যাঁ একদম এর জন্যই হচ্ছিল। পরের সপ্তাহে অন্য একটি মেয়ে থাকবে, তাই আপনি ইসুজুর সাথে মজা করুন। এতটুকু বলে কারণ ফোন কেটে দেয়। এরপর আমরা সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে ইসুজু ডইকে জাগিয়ে তুলছে। ডই সারা রাত ঘুমাতে পারেনি এবং সে ভাবে এই প্রতি সপ্তাহে রুমমেট পরিবর্তন করার কি ব্যাপার। মানে বন্ধুরা, প্রতি সপ্তাহে একজন করে রুমমেট বদলানো হবে এবং ইসুজুর রুমে একটি করে মেয়ে আসবে। ইসুজু বিছানায় বসেছিল। ডই তার স্কুলে পোশাক পরে। ডই ইসুজুকে জিজ্ঞাসা করে তুমি কি পোশাক বদলাবে না? আমরা দেরি করে ফেলবো। ইসুজু ডইকে বলে তুমি কি আমার পোশাক বদলাতে আমাকে সাহায্য করবে? ইসুজু আরো বলে যে বাড়িতে সবসময় আমার পরিবার আমাকে পোশাক বদলাতে সাহায্য করত, তাই আমি নিজে নিজে পোশাক বদলাতে পারি না। ডই ভাবে যে এই মেয়েটা কত ধনী যে সে নিজের পোশাক বদলাতে পারে না। ডই ইসুজুকে বলে আমি তোমাকে সাহায্য করব, চিন্তা করো না। তারপর ডই ইসুজুকে পোশাক পরিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা ডই এবং কারেনকে দেখতে পাই, যারা একসাথে বসে কথা বলছিল। ডই বলে সকালে তো আমি একদম অবাক হয়ে গেছিলাম। কারেন তাকে জানায় যে ইসুজু মধ্যবিত্ত পরিবারের নয়, তাই সে নিজের পোশাক নিজে বদলাতে পারে না। কারণ সেখান থেকে চলে যায় এবং তখনই শানকা আসে। ডই শানকাকে বলে আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। ডই শানকাকে জিজ্ঞাসা করে যখন ইসুজু গোসল করে তখন সে কিভাবে নিজের পোশাক পাল্টায়। শানকা তাকে বলে ইসুজু সবসময় তার সাথে কোনো না কোনো রুমমেট নিয়ে যায়। ডই নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে সে এত সহজে মেয়েদের সাথে কথা বলতে পারছে। ডই সিঁড়িতে বসে ইসুজুর সাথে ইসুজুর ব্যাপারে কথা বলছিল। ইউজু ডইকে বলে ইসুজুর পরিবারে কিছু সমস্যা চলছে, তুমি তাকে সাহায্য করো। ডই জিজ্ঞাসা করে আমি কি আজ আপনার ঘরে আসতে পারি? ইউজু বলে দুঃখিত ডই, আজকেও তুমি আসতে পারবে না। ডই বলে ম্যাডাম আপনি কি আমাকে এড়িয়ে যাচ্ছেন? ইউজু ডইকে বলে এমনটা একদমই নয়, আর ইসুজু এবং বাকি মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব করো। এরপর ইউজু ফোন কেটে দেয়। তারপর আমরা ডইকে তার ঘরে শুয়ে থাকতে দেখি। সে একদমই ঘুমাতে পারছিল না। তখন ইসুজু উঠে যায় এবং ডইকে বলে আমি কি তোমার বিছানায় ঘুমাতে পারি? আমার একা ঘুম আসে না। ডই বলে যদি এমন হয় তাহলে তুমি আসতে পারো। তারপর তারা দুজন এক বিছানায় শুয়ে পড়ে এবং কথা বলতে থাকে। কথা বলতে বলতে তারা দুজনকে চুমু দেয়, আর তারপর তারা ইন্টিমেট হয়। পরের দৃশ্যে আমরা ঋতুকে দেখতে পাই, যে খবর দেখছিল এবং এখনো এমকে ভাইরাসের চিকিৎসা খোঁজার জন্য খুব পরিশ্রম করছিল। ঋতু জনসাধারণের কাছ থেকে অনেক সমর্থন পাচ্ছে।
মীরা ঋতুকে তার সাথে মিলিত হওয়ার জন্য জিজ্ঞাসা করে, আর ঋতু বলে না ধন্যবাদ। ঋতু মারিকে জিজ্ঞাসা করে, তুমি কি মাইরুকে দেখেছো? এরপর আমরা ডইকে দেখতে পাই, যেখানে ইসেজো তাকে জাগিয়ে তুলছিল। এরপরের দৃশ্য আবার ঋতুর দিকে যায়, যে হিনোর পাশে দাঁড়িয়েছিল। হিনো তাকে বলছিল যে আমি বাবা হতে চলেছি। ঋতু সেন হিনোকে অভিনন্দন জানায় এবং বলে যদি ছেলে হয় তবে পুরো বিশ্বের জন্য ভালো হবে। এরপর হিনো ঋতুকে বলে নিজের স্বাস্থ্যের যত্ন নিও আর চলে যায়। এরপর আমরা ডইকে দেখতে পাই যে ইউজুসনের কাছে আসে। ইউজু ডইকে জিজ্ঞাসা করে ইউজুর সাথে সব ভালো চলছে? এরপর ইউজুস দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়। ডই কারেনকে স্কুলের সাথে কিছু কথা বলার জন্য ডাকে। ডই কারেনকে বলে তাহলে সত্যি কোল শিপের পুরুষ ছাড়া বাকি সব পুরুষ মারা গেছে? কারেন বলে হ্যাঁ একদম এটা সত্যি, আমি আপনার সাথে মিথ্যা কেন বলবো? ডই বলে আমি ছাড়া কি এমন আরো কোনো পুরুষ আছে যাদের উপর এমকে ভাইরাসের প্রভাব পড়ে না? কারণ কোনো স্পষ্ট উত্তর না দিয়ে শুধু বলে এত বড় পৃথিবীতে কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে। কিন্তু ডই বুঝতে পারে যে এই পুরো স্কুলটি বিশেষ করে তার জন্য বানানো হয়েছে এবং তার বীজ বের করে তার উপর পরীক্ষা নিরীক্ষা করা হবে। ডই বলে যদি এমন হয় তাহলে ইউজু ম্যাডাম এবং বাকি মেয়েদের সাথে অন্যায় হচ্ছে। এরপর কারেন ডইকে একটি শ্রেণীকক্ষে নিয়ে যায়, এটা দেখানোর জন্য যে কোনো মেয়েদের সাথে কোনো জোর জবরদস্তি করা হচ্ছে না এবং তারা সবাই তাদের নিজের ইচ্ছায় এই কাজ করছে। কারেন ডইকে বলে এই স্কুলটি আপনার জন্যই তৈরি করা হয়েছে যাতে আপনি বেশি করে ইন্টিমেট হতে পারেন। যদি আপনি এমনটা না করেন তাহলে মানবতা আর বাঁচবে না এবং এই সব মেয়েরা আপনাকে পছন্দ করে, তাই আপনার একদমই চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা জাপানের শাখার 3 প্রধানকে দেখতে পাই, যারা মীরাকে ঋতুর ব্যক্তিগত সহকারী পদ থেকে সরানোর কথা বলছে। আর এখানে বন্ধুরা আমাদের 4টি পর্বটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের সাথে পরে ভিডিওতে দেখা করব। তো ততক্ষণ পর্যন্ত বিদায়।